ডিয়ার স্টুডেন্ট, আমি আজ ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করব। তো ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে যে চ্যাপ্টার যে পোর্শনগুলো আমরা কভার করব সেগুলো হচ্ছে ইলেকট্রিক চার্জের প্রপার্টি, ইলেকট্রিক চার্জ কনজারভেশন ল, তারপর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইউনিফর্ম চার্জ, ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট। ওকে, তো এরকম পরপর করে আমরা সেই চ্যাপ্টারগুলো কভার করে যাবো। আমি আগের দিনও 11-এর একটা টপিক বলেছিলাম, তো আমি এইভাবে যে 11 এবং 12-এর মানে আলাদা আলাদাভাবে তোমাদেরকে আমি ভিডিও আপলোড করব। তো আগের দিন আমি 11-এর ভিডিও আপলোড করেছি, আজকে 12-এ করছি। তো এটা সুবিধা একটা হয় যারা 11-এ, যারা 12-এ এবং যারা 11-12 পাস করে বেরিয়ে গেছো, যারা জয়েন্ট দেবে ভাবছো, তো তাদের জন্য আলাদা আলাদাভাবে পড়ার একটা স্কোপ থাকবে। তো আজকে 12-এর ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করছি। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট পোর্শন হচ্ছে ইলেকট্রিক চার্জ পড়ার আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স জিনিসটা কি, হোয়াট ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক্স? দ্য স্টাডি অফ স্ট্যাটিক চার্জ, দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক। স্ট্যাটিক মিনস, স্ট্যাটিক মানে কি? তো স্ট্যাটিক মানে হচ্ছে statics means anything that does not move or change with time. ঠিক আছে, মানে কি হচ্ছে যে কোনো কিছু যেটা সময়ের সঙ্গে পরিবর্তন হয় না। ঠিক আছে, আচ্ছা। আর চার্জ মিনস, এবার আমরা মেইন জিনিসে চলে আসবো। চার্জ জিনিসটা কি? The charge is an intrinsic property associated with matter due to which it produced and experienced electric and magnetic field. Okay, the charge is an intrinsic property. Intrinsic বলতে আমরা এখানে বলবো একটা ফান্ডামেন্টাল, অর্থাৎ এর আগে কিছু হতে পারে না। ঠিক আছে, এই ধরনের। তো চার্জ ইজ দ্য ইন্ট্রিনসিক প্রপার্টি অ্যাসোসিয়েটেড উইথ ম্যাটার, মানে কোনো ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, ডিউ টু হুইচ, যেটা কি করে প্রডিউসড অ্যান্ড এক্সপিরিয়েন্স ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ইফেক্ট। যেমন তড়িৎ এবং চুম্বকীয় যে ফলাফল সেটা তৈরি করে এবং সেটাকে নিজে সে এক্সপিরিয়েন্সও করে। ঠিক আছে, তো সেটা হলো কি চার্জ, অর্থাৎ বাংলাতে দেখা হবে আধান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রিক চার্জ হেল্প আস টু স্টাডি দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ইফেক্ট, অর্থাৎ আধান আমাদেরকে যে তড়িৎ এবং চুম্বকীয় যে মানে ঘটনাগুলো সেগুলো ব্যাখ্যা করতে সাহায্য করে বা সেগুলো সম্বন্ধে স্টাডি করতে আমাদের সাহায্য করে। অর্থাৎ আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক এবং ম্যাগনেটিক পড়বো তখন ইলেকট্রো এবং ম্যাগনেটিক পুরোটা তো চার্জ নিয়েই আমরা পড়বো, পুরো আধান নিয়েই সব কিছু পড়বো। ঠিক আছে, এবারে একটা জিনিস পড়ি যে হয় দ্য চার্জ ডু নট মুভ দ্যাট ইজ স্টেশনারি, মানে যখন চার্জ মুভ করে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, এক জায়গায় থেকে যায়, স্টেশনারি মানে এক জায়গা থেকে যাওয়া, সেই সম্বন্ধে যে পড়াশুনো, সো দিস টাইপ অফ চার্জ স্টাডি ইন ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে সেই ধরনের চার্জ যেখানে আমরা মানে যে শাখায় পড়াশোনা করি সেটাকে বলছে ইলেকট্রোস্ট্যাটিক্স। এক্সাম্পল হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ, বাংলায় যাকে বলা হয় স্থির তড়িৎ। ঠিক আছে, আমরা পড়ি। এবার হচ্ছে হোয়েন দ্য চার্জ মুভ দিস টাইপস অফ, হোয়েন দ্য চার্জ মুভ, যখন আমাদের কি চার্জটা মুভ করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় চার্জ, দিস টাইপ অফ চার্জ স্টাডি ইন ইলেকট্রোডাইনামিক্স। ঠিক আছে, তো সেই ধরনের যে পড়াশোনা আমরা কোথায় করি? ইলেকট্রোডাইনামিক্স বলতে কি, যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক, যেটা তড়িৎ চুম্বকীয় বলি। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় পড়াশোনা যেগুলো। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ তোমরা পড়বে যে চলতড়িৎ। ঠিক আছে, এরপর চার্জ, বেশ আমরা তখন চার্জ ধরে পড়ছিলাম। তো চার্জে আমরা সিম্বল কি ইউজ করবো? চার্জের সিম্বল ইউজ করবো কিউ, ক্যাপিটাল কিউ দিয়ে চার্জকে রিপ্রেজেন্ট করা হয়। চার্জের ইউনিট কি? চার্জের সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ। ওকে, ইএসইউ মানে কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা আরেকটা দিয়ে প্রকাশ করা হয় যে স্ট্যাট কুলম। এটা হচ্ছে স্ট্যাট কুলম, STAT COULOMB, দেখে সংক্ষেপে বলা হয় STAT।
তারপর স্মল ক্যাপিটাল সি, ঠিক আছে, এরকম দিয়ে প্রকাশ করা হয়। এসআই ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে শুধু কুলম, যাকে শুধু সি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এবং আরেকটা ইউনিট আছে যেটিকে ইএমইউ বলা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ওকে, ঠিক আছে। এবারে আমরা প্রত্যেকটা ইউনিটের সঙ্গে যে আগে তোমরা 11-এ পড়বে একটা কনভার্সন ফ্যাক্টর, ঠিক আছে, এক ইউনিট থেকে অন্য ইউনিটে যাওয়ার জন্য যে ফ্যাক্টরটা ইউজ করা হয় সেটা যেমন 1 ইএমইউ চার্জ, এই যে ইএমইউ বললাম, এর 1 ইএমইউ চার্জ থেকে আমি ইএসইউ যাবো, এক ইউনিট থেকে অন্য ইউনিট চেঞ্জ হবো। তো 1 ইএমইউ চার্জ বলতে 3 × 10⁻10 ইএসইউ চার্জ। ওকে, 1 ইএমইউ ইজ ইকুয়াল টু 10 কুলম চার্জ, 1 কুলম ইজ ইকুয়াল টু 3 × 10⁻9 ইএসইউ চার্জ। ওকে, চার্জের ডাইমেনশনটা কি? চার্জের ডাইমেনশন হচ্ছে আই ইন্টু টি, এই হচ্ছে চার্জের ডাইমেনশন। আমরা প্রত্যেকটা ভৌত রাশি কে পড়বো এবং তার সঙ্গে তার ইউনিট এবং ডাইমেনশন পরপর আমরা বলে যাবো, ঠিক আছে। এবং এই যে চার্জ, 2 টাইপস অফ চার্জ আমরা জানি, 2 টাইপস অফ চার্জ সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যেগুলো নাম দিয়েছিল পজিটিভ অ্যান্ড নেগেটিভ। কি বলেছে? 2 টাইপস অফ চার্জ সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নেম দেম পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ঠিক আছে, তাদেরকে পজিটিভ এবং নেগেটিভ চার্জ বলে দিয়েছিল। আমরা দেখিনি যখন দুটো বিপরীত অপোজিট চার্জ এক জায়গায় থাকবে, মানে যখন পজিটিভ আর নেগেটিভ চার্জ, এই যেমন একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ যখন এক জায়গায় থাকবে তখন তাদের মধ্যে কি অ্যাট্রাকশন হবে। এবং কি হবে, যখন দুটো একই ধরনের চার্জ, অর্থাৎ দুটো একই চার্জ, দুটোই পজিটিভ, তখন কি হবে, তাদের মধ্যে রিপেল হবে, অর্থাৎ রিপালশন ফোর্স তাদের মধ্যে ক্রিয়া করবে। এবং কি হবে, যখন দুটো নেগেটিভ চার্জও এক জায়গায় থাকবে তারাও কিন্তু রিপেল করবে, অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পর রিপেল করবে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। ওকে, এবার হচ্ছে চার্জের প্রপার্টি। চার্জের প্রপার্টি, মেইন প্রপার্টি হচ্ছে চার্জ ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মাস। চার্জ কি মাসের সঙ্গে, ভরের সঙ্গে সবসময় অ্যাসোসিয়েট। তার মানে মাসবিহীন কোনো বস্তু চার্জ এটা কোনো এক্সিস্ট করে না, ঠিক আছে। তার মানে যে উইদাউট মাস চার্জ ডাজ নট এক্সিস্ট। ওকে, তো এবারে চার্জের প্রপার্টিগুলো পড়ার সঙ্গে সঙ্গে আমরা মাসের সঙ্গে চার্জের কি ডিফারেন্স সেগুলো আমরা পড়ে নেব, ঠিক আছে। তো আমি এগুলো ডিফারেন্সের আকারে লিখে দিয়েছি। তোমার চার্জের ফার্স্ট দেখবো, চার্জ ক্যান বি পজিটিভ or নেগেটিভ অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। Charge can be positive or negative, but mass of the body is always positive, that is the always positive quantity. ভর হচ্ছে সবসময় পজিটিভ, কোনো বস্তু ভর নেগেটিভ হতেই পারে না, ঠিক আছে। কোনো বস্তু ভর 5 কেজি, ঠিক আছে, এটা হতে পারে। আবার কোনো বস্তু যেমন কোনো একটা ধাতব পদার্থে আধান -5 কুলম হতে পারে, +5 কুলম হতে পারে, এরকম বিভিন্ন রকম হতে পারে। তাহলে চার্জ can be positive or negative, but the mass always positive. Okay, second, the charge is quantized and mass is not quantized. Quantized means discrete value. Okay, সব ভ্যালু কিন্তু চার্জের হবে না। আর not quantized mean it's continuous value. Okay, যেমন বললাম যে 5 কেজি আলু, আমি বলতেই পারি, তো বলতে পারি যে 5.3 কিলো, ঠিক আছে, এরকম 5.7 5. যা হোক একটা ডিসক্রিট বলতেই পারি আমি, কন্টিনিউয়াস 5.1 5.2 5.2 কেজি, 5.3 কেজি, 5.5 কেজি, দ্যাট ইজ রাইট। বাট ইন কেস অফ চার্জ দ্যাটস নট রাইট। ওকে, মানে কি চার্জের ক্ষেত্রে কিন্তু ওরকম বলা যায় না। চার্জ একটা নির্দিষ্ট, আমরা যখন কনজারভেশন অফ চার্জ পড়বো তখন দেখতে পাবো যে কোনো একটা ধাতব পদার্থের চার্জ, টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু এন ই, ঠিক আছে। এই ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তার মানে যে কোনো একটা বস্তু চার্জকে আমরা কোনো ইলেকট্রনের চার্জের সঙ্গে কিছু একটা গুণ করে পাবো, কোয়ান্টাইজ। এই এন ইজ ইকুয়াল টু 1 2 হতে পারে, ঠিক আছে। তো চার্জ ইজ কোয়ান্টাইজ, এটা যখন কোয়ান্টাইজড অফ চার্জ পড়বো তখন আমরা ভালোভাবে বলতে পারবো।
ঠিক আছে। তারপর হচ্ছে চার্জ ইজ অলওয়েজ কনজার্ভড বাট মাস অলওয়েজ নট কনজার্ভ, ইট ক্যান বি চেঞ্জড ইনটু এনার্জি। আমরা জানি চার্জ কখনোই মানে কি চার্জ কম কোনো একটা এসে সিস্টেমের চার্জ তোমার মানে কমে যেতে পারে না বা বেড়ে যেতে পারে না, চার্জ ধ্বংস হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে। চার্জ সবসময় অলওয়েজ কনজার্ভ, ওকে, বাট মাস নট কনজার্ভ। কেন? কারণ আমরা বিখ্যাত আইনস্টাইনস ল পড়েছি, E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার। আমরা জানি, পড়েছি বলতে জানি, কোথাও শুনেছি, যাই হোক। এখানে কি মাস আর এটা ভেলোসিটি অফ লাইট, তাহলে কি মাস এনার্জিতে চেঞ্জ হতে পারে, এনার্জি মাসে চেঞ্জ হতে পারে, তো মাস নট কনজার্ভড, ওকে, ঠিক আছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে ফোর্স বিটুইন চার্জ ক্যান বি অ্যাট্রাক্টিভ অর রিপালসিভ। আমরা কি আগে এসে পড়লাম যে দুটো সমাধর্মী চার্জের ক্ষেত্রে কি বিকর্ষণ হচ্ছে, ঠিক আছে। ইকুয়াল চার্জের ক্ষেত্রে ইকুয়াল অ্যান্ড ইকুয়াল সাইন চার্জের মধ্যে কি রিপালশন হচ্ছে, আর ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জের মধ্যে অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে। আর পজিটিভ পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হয়, রিপালশন। পজিটিভ আর নেগেটিভ অ্যাট্রাকশন। আর কি আছে চার্জের ক্ষেত্রে অ্যাট্রাকশন হয়েছে, রিপালশন হচ্ছে। কিন্তু মাসের ক্ষেত্রে আমরা ক্লাস 11-এ পড়বো, যেখানে গ্র্যাভিটেশনাল ল পাওয়া যাবে। সেখানে আমরা দেখবো যে দুটো মাসের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্য টু মাস ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, সব সময় আকর্ষণধর্মী একটা বড় কাজ করবে, ওকে। ফিফথ পয়েন্ট, চার্জ ক্যারিড বাই দ্য বডি ডাজ নট ডিপেন্ড আপন দ্য ভেলোসিটি অফ দ্য বডি, ঠিক আছে। মানে কি কোনো বস্তুর চার্জ সেই বস্তু যখন মুভ করে তার ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, মানে কম বাড়া হয় না চার্জে, ঠিক আছে। চার্জ বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, কোনো বস্তু হয়তো মুভিং পার্টিকেল, ঠিক আছে, তখন মুভ করছে, সেক্ষেত্রে তার চার্জ ওই ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, যে বেগ বেড়ে গেল সেই জন্য তার চার্জটা বেড়ে গেল, বেগ কমে গেলো চার্জ কমে গেল, এরকম কোনো জিনিস না, ঠিক আছে। কিন্তু মাস অফ দ্য বডি ইনক্রিজেস ইটস ভেলোসিটি উইথ ইটস ভেলোসিটি। কোনো বস্তু যখন কোনো একটা ভেলোসিটি নিয়ে মুভ করে তখন তার মাস কম বাড়া হয়, অর্থাৎ বেড়ে যায়। কোথা থেকে বুঝতে পারি আমরা? এই একটা ফর্মুলা আছে যে m ইজ ইকুয়াল টু m0 বাই রুট আন্ডার 1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার। এখানে mটা কি হচ্ছে? mটা হচ্ছে মাস অফ দ্য বডি, m0টা হচ্ছে রেস্ট মাস অফ দ্য বডি, ঠিক আছে। ব্রাম ভর বলা হয় এটাকে বাংলাতে, ব্রাম ভর, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ভর, ওকে, ঠিক আছে। আর ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য বডি, ওকে, আর সি স্পিড অফ লাইট, ওকে। তাহলে এই ফর্মুলাটা পেয়েছি কোথাও আমরা? যখন তোমরা হায়ার স্টাডিজে পড়বে দেখবে রিলেটিভিটি বলে একটা পোর্শন থাকবে ফিজিক্সে, সেখান থেকে এই ফর্মুলাটা পাওয়া যায়, এবং সেখান থেকে বলা যায় যে কোনো একটা বস্তু যদি ভি বেগে মুভিং করে তখন তার যে অ্যাপারেন্ট যে ভরটা মানে মাসটা সেটা কমে যায়, বেড়ে যায়, ঠিক আছে। তো এখানে বললাম দ্য মাস অফ দ্য বডি ইনক্রিজেস উইথ ইটস ভেলোসিটি, ঠিক আছে। এটা গেল মাসের সঙ্গে চার্জের কিছু ডিফারেন্স। কারণ আমরা আগেই পড়েছি যে চার্জ ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মাস, যেহেতু মাসের সঙ্গে অ্যাসোসিয়েটিভ, তাই চার্জ আর মাসের মধ্যে কি পার্থক্য সেটা আমাদের পড়া দরকার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চার্জ এন্ড মাস, ওকে। নাও এবারে পড়ো আমরা কনজারভেশন অফ চার্জ। এতক্ষণ ধরে কনজারভেশন করছিলাম, সেই কনজারভেশনটা জিনিসটা কি? যে কনজারভেশন অফ চার্জ, তার স্টেটমেন্ট হচ্ছে যে চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ঠিক আছে, বাট ক্যান বি ট্রান্সফর্ম, ঠিক আছে, বাট ক্যান বি ট্রান্সফর্ম, মানে চার্জের কোনো ধ্বংস নেই, চার্জের কোনো সৃষ্টিও নেই, ঠিক আছে, কিন্তু চার্জ ক্যান বি ট্রান্সফর্ম, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে, ওকে। যেমন ধরে নিলাম যে তোমরা পরে পড়বে যে একটা রাবিং প্রসেস আছে, যে কিভাবে চার্জের সৃষ্টি হয়, ঠিক আছে, রাবিং প্রসেস, রাবিং প্রসেস। সেখানে দেখবে একটা ধাতব বন্ধনের সঙ্গে অন্য একটা ধাতব বন্ধন বা যে কোনো যদি ঘষা হয়, ঘর্ষণ, তো এখানে কিছু ইলেকট্রন এখানে চলে যায়, ঠিক আছে, বোঝা গেল?
এই জায়গা থেকে ট্রান্সফর্ম হয়, কিছু ইলেকট্রন এখানে চলে যায়। তো কি এখান থেকে কি বোঝা যাচ্ছে যে চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফর্ম হতে পারে, চার্জ ক্যান অনলি বি ট্রান্সফর্মড। ওকে, আর একটা বলতে যে টোটাল চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট। টোটাল চার্জ কোন একটা আইসোলেটেড সিস্টেমে টোটাল চার্জটা কনস্ট্যান্ট থাকে। হোয়াট ইজ আইসোলেটেড সিস্টেম? আইসোলেটেড সিস্টেমটি এমন একটা সিস্টেম যেখান থেকে বাইরে থেকে চার্জ আসতেও পারবে না, ভেতর থেকে চার্জ যেতেও পারবে না। ওকে, মানে কি, মানে এটা একটা ক্লোজ সিস্টেম। আইসোলেটেড সিস্টেম বলতে ক্লোজ সিস্টেম, যেখান থেকে কোনো কিছু যেতেও পারে না, কোনো কিছু আসতেও পারে না। ওকে, বাট এই যে চার্জ, কনজারভেশন অফ চার্জ, এটা থিওরিটিক্যালি কোনো প্রমাণ নেই, ঠিক আছে, থিওরিটিক্যালি কোনো প্রমাণ করা যায়, বাট এক্সপেরিমেন্টালি ইট ক্যান বি প্রুভড। যেমন এই থোরিয়াম 90, ঠিক আছে, এক্ষেত্রে দেখা যায় যে থোরিয়াম আলফা পার্টিকেল একটা বেরিয়ে যায় প্লাস 88 অ্যাটমিক নাম্বার কোনো একটা মৌল তৈরি হয়, ঠিক আছে। তো এখান থেকে দেখা যায় যে এই যে টোটাল 90, ঠিক আছে, এর অ্যাটমিক নাম্বার কত 90, এর কত 2, এর 88, তাহলে 88 প্লাস 2 ইজ ইকুয়াল টু 90। এই 90 মানে কি, থোরিয়াম 90 অ্যাটমিক নাম্বার মানে কি 90টা, 90 ইলেকট্রন। ওকে, তাহলে 90 ইলেকট্রনের চার্জ। ওকে, আর এখানে কত, এখানে দুটো ইলেকট্রন চার্জ প্লাস 88 ইলেকট্রনের চার্জ, তাহলে 88 প্লাস হচ্ছে 90 হবে। ওকে, তাহলে অনলি এক্সপেরিমেন্টালি ফাউন্ড টু বি ট্রু, মানে কি এটা একমাত্র এক্সপেরিমেন্টালি প্রুভ করা যায়। ওকে, ঠিক আছে, নেক্সট আমরা পড়বো চার্জ রিসাইডস দ্য সারফেস অফ কন্ডাক্টর। ঠিক আছে, চার্জ রিসাইডস দ্য সারফেস অফ কন্ডাক্টর, একটা কন্ডাক্টরে কোথাও বহিঃপৃষ্ঠে চার্জ থাকে, ঠিক আছে। এইটা একটা কোশ্চেন, ধরো না একটা কোশ্চেন, বড় কোশ্চেন হচ্ছে উইল এ সলিড অ্যান্ড হোলো কন্ডাক্টিং স্পিয়ার অফ সেম আউটার রেডিয়াস হোল্ড ম্যাক্সিমাম ইকুয়াল চার্জ। ওকে, and third question is does the soap bubble expand on charging? এই তিনটে কোশ্চেনের অ্যান্সার একসঙ্গে দেবো, ঠিক আছে, সেটা এখানে দেওয়া আছে। দেখো আগে আমরা প্রথম কোশ্চেনটা, এই সেকেন্ড কোশ্চেনটা করি, যে ধরো একটা হলো স্পিয়ার, এটা হলো স্পিয়ার, এখানে তার আউটার রেডিয়াস আর একটা হচ্ছে সলিড স্পিয়ার, এটা হলো আর এটা সলিড। ঠিক আছে, তো হলো স্পিয়ার, সলিড স্পিয়ার, এই ছবিগুলো আঁকলাম। আর এটা হচ্ছে সোপ বাবুল, একটা সোপ বাবুল, এরকম ছোট সোপ বাবুল, তার এখানে চার্জ ছিল। ঠিক আছে, তো অ্যান্সারটা কি দিচ্ছে, বলছে চার্জ রিসাইডস অন দ্য আউটার সারফেস অফ এ কন্ডাক্টর বিকজ like charge repel and try to get as far away as possible from one another and stay at the farthest distance from each other which is outer surface of the conductor। কি করে, চার্জ ইকুয়াল ধর্মী চার্জ কি করে পরস্পরকে রিপেল করে, তাহলে সে কি করবে, একটা কাছে যদি খুব কম এরিয়া জুড়ে থাকে তাহলে সে পরস্পরকে বিকর্ষণ করবে অর্থাৎ রিপেল করবে, এবং সে রিপেলের জন্য কি হবে, সে দূরে সরে যেতে থাকবে। ঠিক আছে, তোর এখানে চার্জ ছিল, এই ভেতরে যদি চার্জগুলো থাকে, ঠিক আছে, এর ভেতরে, তো এখানে কি হবে, প্রচুর পরিমাণে রিপেল হবে, বিকর্ষণ তৈরি হবে। সেই জন্য চার্জগুলো কি করবে, যাতে আমরা এমন ডিস্টেন্সে থাকি মানে তাদের মধ্যে যেন রিপালশনটা সব থেকে কম হয়। তাহলে কি হবে, সলিড স্পিয়ারের ক্ষেত্রেও তাই, সেখানে যদি এরকম চার্জ থাকে তাহলে তারাও কি করবে, পরস্পর বিকর্ষণ করবে, রিপেল করবে, ইকুয়াল চার্জ, ইকুয়াল এন্ড সেম সাইন চার্জ পরস্পরকে রিপেল করে। তাহলে এখানে কি করবে, এরা পরস্পরকে রিপেল করে এমন একটা পজিশনে যেতে চাবে যেখানে তাদের মধ্যে ডিস্টেন্সটা সব থেকে বেশি হয়। তাহলে এখানে যদি বল ডিস্টেন্স কোনটা বেশি, সবচেয়ে আউটার সারফেসে ডিস্টেন্স এখানে আছে, আর এখানে ছিল কি এইভাবে ছিল, পরস্পরকে খুব কাছাকাছি ছিল, কিন্তু আউটার সারফেসে তারা কি করবে, একটা দূরত্ব পজিশনে থাকবে, একটা ডিস্টেন্স ফার্দাস্ট ডিস্টেন্সে থাকবে যেখানে তার রিপালশনটা সব থেকে মিনিমাম হবে। ঠিক আছে,
সেকেন্ড কোশ্চেন ছিল যে ডাজ সোপ বাবল এক্সপ্যান্ড অন চার্জিং। ইয়েস, সোপ বাবল একটা যদি চার্জ দেওয়া হয়, সোপ বাবল যদি এত বড় থাকে তাহলে কি হবে, সেখানে প্রচুর পরিমাণে রিপালশন তৈরি হবে। এই রিপালশনের জন্য কি হবে, তারা একটা বহির্মুখী ফোর্স অ্যাক্ট হবে এখানে, ঠিক আছে। তার ফলে কি হবে, সে এক্সপ্যান্ড হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখান থেকে একটা বোঝেছে যে কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে তার চার্জ কোথায় থাকে, সবসময় বাইরে পৃষ্ঠে। তার চার্জের একটা ধর্ম কি হলো, সে সবসময় একটা ফার্দাস্ট ডিস্টেন্স থাকবে, যে ডিস্টেন্সে তাদের রিপালশন মিনিমাম হবে, সব থেকে কম হবে। এবার আসি, আমরা তুমি যে চার্জের বৈশিষ্ট্যগুলো করছিলাম অর্থাৎ প্রপার্টিগুলো করছিলাম, সেখানে দেখছিলাম একটা কথা বললাম যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, চার্জ ইজ অলওয়েজ কোয়ান্টাইজ। এবার সেই কোয়ান্টাইজেশন অফ চার্জ জিনিসটা কি, আচ্ছা কোয়ান্টাইজ জিনিসটা কি সেটা আমরা দেখি। When a physical quantity can have only discrete value rather than any value, ঠিক আছে, একটা ডিসক্রিট ভ্যালু, কন্টিনিউয়াস ভ্যালু না। যেমন যে কোনো একটা ভ্যালু ধরতাম 1 2 3 4 5 6, এরকম কিন্তু এটা কন্টিনিউয়াস নয়। হয়তো 1 থাকলো, মাঝে 2 থাকবে, 3 থাকবে, মাঝে 5 থাকবে না, 6 থাকবে, এরকম একটা ডিসক্রিট ভ্যালু থাকবে, সব ভ্যালু থাকবে না, ঠিক আছে। এটা বলছে ডিসক্রিট ভ্যালু, মানে কি একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে যা, ঠিক আছে, সেটা হচ্ছে কোয়ান্টাইজড। আচ্ছা, তাহলে এদের এবারে চার্জ কোয়ান্টাইজেশন জিনিসটা কি, দেখো আমরা এখানে বলেছি দ্য স্মলেস্ট চার্জ দ্যাট ক্যান এক্সিস্ট ইন নেচার। সব থেকে যেটা যে পার্টিকুলার মানে স্মলেস্ট চার্জ, সব থেকে কম চার্জ যে পার্টিকুলার, সেটা হচ্ছে কি ইলেকট্রন, ঠিক আছে, একটা ইলেকট্রনের চার্জ। কিন্তু এখানে আমরা কোশ্চেন করতে অনেক হয়তো জানে যে ইলেকট্রন থেকেও যে এই চার্জ আছে, আরো কম চার্জ আছে, যে ইলেকট্রনের 2/3 ভাগ বা 1/3 ভাগ, সেগুলো হচ্ছে কোয়ার্ক। কিন্তু এই নেচারে একমাত্র ইন্ডিপেন্ডেন্ট স্মলেস্ট চার্জ পার্টিকেল হচ্ছে ইলেকট্রন, কোয়ার্ক নয়। কোয়ার্ক কিন্তু ডাজ নট এক্সিস্ট ইন নেচার, ঠিক আছে। নেচারে তোমাকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, ডাজ নট এক্সিস্ট the quark does not exist independently কোয়ার্ক এক্সিস্ট করে না, সেই জন্য সেটা স্মলেস্ট চার্জ পার্টিকেল নয়। তাহলে আমরা স্মলেস্ট চার্জ পার্টিকেলকে ইলেকট্রন, এবার ইলেকট্রনের চার্জকে কোনো একটি বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের সাপেক্ষে বলা হয়। ধরো একটা বস্তু, কোনো একটা কন্ডাক্টর, একটা ধাতব কোনো একটা পদার্থ, সেখানে কটা ইলেকট্রন আছে, ধর যে চার্জগুলো আছে সেগুলোকে আমরা কিরকম বলি, যেখানে 10e চার্জ আছে, 10টা ইলেকট্রনের সমান চার্জ, ঠিক আছে। তাহলে কার সমান কোয়ান্টাইজড, ইটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, আর 10টি কি হচ্ছে, এখানে 10টা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রনের চার্জের সঙ্গে আমরা কম্পেয়ার করি, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 10.5 চার্জ, এটা হয় না। তাহলে কি হাফ ইলেকট্রন চার্জ বা 3/2 ইলেকট্রন চার্জ এরকম বলে কোনো জিনিস এক্সিস্ট হয় না, ঠিক আছে। তাহলে সবসময় এটা কোয়ান্টাইজ, হয় 10 হবে, না হয় 11 হবে, না হয় 12, 10 11 12 এরকম হতে পারে। কিন্তু মাসের ক্ষেত্রে আমরা দেখলাম, মাসের ক্ষেত্রে হতে পারে 1.5 হতে পারে, 1.5 কেজি হতে পারে, তাই তো 1.5 কেজি হয়ে যাবে, 2.3 কেজি হতে পারে, এরকম একটা যে কোনো একটা কন্টিনিউয়াস ভ্যালু হতে পারে। কিন্তু চার্জের ক্ষেত্রে সেরকম কন্টিনিউয়াস ভ্যালু হবে না, চার্জের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, একটা ডিসক্রিট ভ্যালু, যেটাকে যে কোনো একটা পদার্থের চার্জ হয় প্লাস মাইনাস NE। এই ইটা কি, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, যে ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে কি হচ্ছে প্লাস মাইনাস NE, এই হচ্ছে যে কোনো একটা ডিসক্রিট ভ্যালু, ঠিক আছে। আমি বললাম যেটার মান কিন্তু 1.5 0.5 0.6 হতে পারে না, কিন্তু যে n এর মান হতে পারে 1 2 3 এরকম একটা হতে পারে, ঠিক আছে। ডিসক্রিট ভ্যালু হবে, কিন্তু কোনো ফ্র্যাকশন ভ্যালু হবে না, ফ্র্যাকশনাল ভ্যালু হবে না, ঠিক আছে। তাহলে আমরা কোয়ান্টাইজেশন চার্জ করলাম, এগুলো তোমরা যেগুলো নোট করে রাখতে পারো, এগুলো সেই নোটের জন্য আমি লিখে দিচ্ছি এইভাবে, ঠিক আছে। তো এরপর দেখবে একটা প্রবলেম করবো, সেই প্রবলেম হচ্ছে the number of electron in 1 coulomb charge।
the number of electron in 1 coulomb charge. How many? ঠিক আছে, the number of electron in 1 coulomb charge. এই 1 coulomb চার্জে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তা আমরা আগে একটা ফর্মুলা দেখলাম, Q is equal to NE। ঠিক আছে, তাহলে চার্জটা কত? চার্জটা হচ্ছে 1 coulomb এবং N এবং E এর মান কত লিখেছি? তো এখন লেখা আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, তাহলে N কত হচ্ছে? 1/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 সমান কত? এটা সমান দেখবে যে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18। ওকে, 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 এতটা ইলেকট্রন। তাহলে কতগুলো ইলেকট্রন থাকে 1 coulomb চার্জে? 1 coulomb চার্জে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 নাম্বার ইলেকট্রন থাকে। তাহলে কত হিউজ পরিমাণ ইলেকট্রন থাকে। তাহলে এখানে কত হলো? 6.25। তাই এটাকে দেখবে কোনো একটা ডিসক্রিট ভ্যালু নয়, সরি কন্টিনিউয়াস ভ্যালু নয়, এটা একটা ডিসক্রিট ভ্যালু। ঠিক আছে, কোনো একটা ইলেকট্রন ফ্র্যাকশনাল নয়। এখানে ফ্র্যাকশনাল দেখাচ্ছে, কিন্তু যখনই 10 টু দি পাওয়ারটা হাঁটিয়ে যাবে তখন দেখবে এটা ফ্র্যাকশনাল থাকবে না। ওকে, এটা যদি 10 টু দি পাওয়ার হাঁটিয়ে দিই তাহলে এখানে কত হচ্ছে? 625 ইন্টু 10 টু দি পাওয়ার 16 ইলেকট্রন। তার মানে 625 মানে 625 এর পরে 16টা শূন্য দিতে হবে, 0 দিতে হবে, সেই সংখ্যক ইলেকট্রন সেখানে থাকবে। তার মানে এইটা কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নয়। ঠিক আছে, তাহলে চার্জ সবসময় কোয়ান্টাইজড। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত।